হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? জি স্যার। আজকে এখানে আমরা একটা বিশেষ সঞ্জীবনী প্রশিক্ষণের জন্য আমরা কি উপস্থিত হয়েছি। আর এখানে আমরা উপস্থিত আছি আমাদের ব্রাঞ্চ ম্যানেজার স্যার, তিনি কেসের জন্য চলে গেছেন রাজশাহী সদর ইয়াতে কোর্টে গেছেন, স্যার নেই। আমাদের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আছে এবিএম স্যার মোহাম্মদ আনোয়ার হোসেন। আর পাশে আছে হরিয়ান ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার আমিনুল ভাই। আর উপস্থিত আছেন আমাদের এখানে শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস স্যার উপস্থিত আছেন। আপনি তো জানেন আমি মোহাম্মদ শাহাদুল হোসেন, আশা শিক্ষা সুপারভাইজার হিসাবে এখানে 9 মাস হিসাবে আছি। তো প্রথমে আমরা এখানে কোরআন থেকে তেলাওয়াত করে সঞ্জীবনী প্রশিক্ষণ আরম্ভ করব। আর কোরআন থেকে তেলাওয়াতটা করবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমিনুল ভাই। তাকে বলার জন্য আমি ধন্যবাদ করছি। বলতেন সবাই আমরা সবাই শ্রবণ করি। মোবাইল সাইলেন্ট থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim কিছু বলেন, মানে আপনি তো ম্যানেজার হয়ে স্থলাভিষিক্ত বিষয়ে। তো আমাদের সামনে আমরা এবারে আমাদের এডিএম স্যারকে আমাদের শিক্ষা বিষয়ে কথা বলবেন আর আপনি বলার করবেন। সাধুকে ধন্যবাদ কিছু বলার জন্য একটু সুযোগ করে দেওয়া যাবে। যদি আমি খুব ব্যস্তর মধ্যে সবাই তাই পার করতেছি, ম্যানেজার নাই, হ্যাঁ আপনারা জানেন। আর তার মধ্যে আপনারা আপনাদের মধ্যে উপস্থিত আছেন, যা দিক নির্দেশনা আপনাদের দিবেন। এখন হচ্ছে স্যার থাকলে হয়তো আপনাদের কিছু সময় দিয়ে কথা বলবো। হ্যাঁ, আর যদি প্রশিক্ষণ বুঝেনি তো প্রশিক্ষণ অনেক করছেন, সব প্রশিক্ষণের মুক্তি করতে হয়। এই প্রশিক্ষণটা যেহেতু আমাদের বিদ্যুৎ থেকে হচ্ছে, সেহেতু এটাকে বেশি নিয়ে করবো। বিশৃঙ্খলতা না করে সাধারণগুলো বক্তব্যগুলো দেন, সেগুলো সরকার গ্রহণ করে এবং আপনারা ভিডিওগুলো বক্তব্য শেষ করতে। ধন্যবাদ। যেহেতু আমাদের এখানে আমাদের বিশেষ অতিথি আসছে আমাদের আমিনুল ভাইকে শিক্ষার কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। কিছু বলতে সবার উদ্দেশ্যে বেশি না 2 মিনিটের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আমিনুল ইসলাম। আমি আশাতে আছি শিক্ষা প্রোগ্রাম আছে 2015 সাল থেকে ছিলাম। বর্তমান করোনার জন্য স্থগিত ছিল, পরে আসছি 1/1/2023 সালে। যাই হোক, আমাদের প্রোগ্রামটা এরকমই, মাসে একদিন করে সবাইকে ডাকা হয়, এভাবে কথা বলা হয়, কিছু আপ্যায়ন দেওয়া হয়, আর কিছু কথা বলা হয়, শেষ বলে দিলাম। আর আমি বিবাহিত, একটা ছেলে আছে, 3 বছর, 4 বছর। আশার মধ্যে এইভাবে জড়িত আছি। আমাকে দোয়া করবেন, এবার আমি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। আমি চলে করতে চাই। আপনি আগে দুটো কথা বলেন, বলে ওখানে বসে। এখানে কেউ বসেন না, আমি নোয়াখালী করেছি, এখানে বলুন জানেন কথা। জি, আজকে হচ্ছে 28 তারিখ
28 তারিখ আজকে রবিবার। তো অনেক কষ্ট করেছে আমাদের স্যার আসছে, ফেরদৌস স্যার আসছে রাজশাহী থেকে আজকে সঞ্জীবনী প্রশিক্ষণ এবং আপনাদের সম্মানী প্লাস হচ্ছে কি যাতায়াত ভাতা দেওয়ার জন্য। তো আপনাদেরকে বেতন খাতা কলম দিয়েছে নাকি? পেয়েছেন পেয়েছেন তো কথা বেশি বাড়াবো না, আমি কথা বলেছি। আর কথা থেকে ছাড় যে সবগুলো কথাগুলো বলবে সেগুলো নোট করবেন সুন্দর করে। আপনাদের কিছু সমস্যা থাকলে সেগুলো ছাড়কে বলবেন, ঠিক আছে কি? আর মোবাইলটা সাইলেন্ট রাখবেন। আর যদি কোনো সবাই সম্মিলিতভাবে যদি সমস্যা হয় কারো সেটাও বলবেন। মাঝে মধ্যে ব্রেক দিয়ে দিবে হয়তো বা ছাড় হয়তো বা আমাদের বড় বড় দিন তাড়াতাড়ি 12-1টার মধ্যে শেষ হয়ে যাবে, 12:30-1টার মধ্যে। তো আমি এইভাবেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার স্যারকে সঞ্জীবনী প্রশিক্ষণ অভ্যাস ভালো করে ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আপনাদের শিক্ষক আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদেরকে মনে হয় সকাল থেকে বসে রাখা হয়েছে। আমি যদিও 9:30টার দিকে না 8:30টার দিকে কোনো একটা 10টার দিকে মনে হয় আমাকে টাইম দেওয়া হয়েছিল। উনি 9টাতে ডেকেছেন, খুব বেশি দেরি অবশ্য হয়নি, এরকম দেরি হয়। ঠিক আছে। একজন আসতে পারেনি বা কোনো কারণবশত চলে গেছেন অসুস্থতার কারণে, তার জন্য আমরা সবাই দোয়া করি তার অসুস্থতাটা যাতে কেটে যায় বা দ্রুত সুস্থ হয়। যারা খাতা কলম পেয়েছেন আমি অনুরোধ করবো আপনার খাতা কলম হাতে রাখেন, কারণ কিছু লিখতে পারলে ভালো হবে। আমার সংক্ষিপ্ত পরিচয়, আমার নাম, কার্ড পেয়েছেন আমার সবাই? কার্ড পাননি কে? পাইছেন। নাম কি আমার? মোহাম্মদ ফেরদাউস। আমার পদ হচ্ছে এডুকেশন অফিসার। তো বাসা রাজশাহীতেই বড় বনগ্রাম ভাড়ালিপাড়া, এটা হচ্ছে জিয়া পার্কের পাশে রাজশাহী শহরে। গুড গুড। ওখানে বাসা। লেখাপড়া আমার নজাপাড়া মাদ্রাসায় দাখিল আলিম, আর এইটি অনার্স মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইয়ার শিক্ষা গবেষণা ইনস্টিটিউট থেকে। সংক্ষিপ্ত পরিচয় এই, এক ভাই এক বোন, বাবা মা আছেন, শেষ। আচ্ছা, এখন আপনাদের জি অবশ্যই বিয়ে শাদী এখনো হয়নি? বিয়ে শাদী এখনো হয়নি। আচ্ছা, যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে আজকে আমরা এসেছি মূলত সঞ্জীবনী প্রশিক্ষণের জন্য, তাই না? আমার কথাতে একটু মানে ক্লান্তির ছোঁয়া থাকতে পারে, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানে আমি গতকাল রাত 2টায় আর কি রাজশাহী পৌঁছেছি, ঢাকায় ছিলাম। তারপরে তো বসে বসে ঘুরে আবার সকালে উঠে আসা। যাই হোক, এই জন্য কোনো কথা যদি বুঝতে না পারেন দয়া করে আমাকে একটু বলবেন, হ্যাঁ? আজকে আমরা আসছি মূলত সঞ্জীবনী প্রশিক্ষণ। আপনারা একটু বসেন না প্লিজ, আপনাদের তো লিখতে পারলে ভালো হয়। আমি তো আমার ওনাকে একটা চেয়ার দেন, এ পাশে বসুন। তো ওখানে বসে সমস্যা নেই। বসতে সমস্যা নাই? না। এবার কিছু মনে করবে না? না। ভালো বসেন। একটা পেজ দেন ওনাকে, আমার ডায়েরিটা দিয়ে দেবো। তাহলে উনি নোট করবেন। আমাদের আজকে প্রশিক্ষণ হবে মূলত সঞ্জীবনী। এইখানে আমার কাজ হচ্ছে আপনাদেরকে কিছু প্রশিক্ষণ দেওয়া, সাবজেক্ট ভিত্তিক প্রশিক্ষণ। মানে হচ্ছে আপনারা যে বাংলা ইংরেজি গণিত এই বিষয়ে প্রশিক্ষণ পাই বড় প্রশিক্ষকের কাছে 3 মাস পর, যেটা 2 দিন ধরে হয়, 6 মাসিক প্রশিক্ষণ। এবছরে পেয়েছেন? পেয়েছেন না? কি আসছিল? আপনি বলেন, পেয়েছেন না? ম্যাডাম আপনি পেয়েছেন? কয়দিন ছিল? 3 দিন না 4 দিন? 3 দিন? 2 দিন, সত্যি 2 দিন তো? Good, আচ্ছা। 2 দিনে 2 জন আসছিল? এভাবে হতে পারে? আচ্ছা, ওনারা সাবজেক্ট ভিত্তিক প্রশিক্ষণ দিলে, হ্যাঁ? প্লাস ওনারা বড় পদে থাকে, তো এটিইও বা ইউনিভার্সিটি ইনস্ট্রাক্টর হওয়ার কারণে প্রাইমারি স্কুলে যাওয়া নিয়ে আমাদের ঝামেলা থাকলে এগুলো দূরীভূত হয়ে যায়। কারণ ওনারা সরাসরি আসে, ওনাদের সাথে আমাদের যোগাযোগ থাকলে প্রাইমারি স্কুলের ঝামেলাটা থাকে না। গেল। আমি আজকে মূলত দিব হচ্ছে প্রশিক্ষণটা আপনাদের আশাতে এই শিক্ষা কর্মসূচিটা কিভাবে চালু হলো সেই ইতিহাস প্রথম সেক্টরে থাকবে। তারপরে থাকবে দ্বিতীয় অংশে আমরা এডুকেশন প্রোগ্রামের ব্যক্তি পার্সোনাল হিসেবে, এডুকেশন প্রোগ্রামের লোক হিসেবে আমাদের কী কী সুযোগ, কী কী সুবিধা আর কী কী হচ্ছে কি অসুবিধাগুলো আছে। আর সবশেষে আমি আপনাদেরকে কিছু তৃতীয় স্তরে যেটা বলার চেষ্টা করবো সেটা হচ্ছে অ্যাপ্রোচ। মানে আপনারা টিচিং দেওয়ার সময়, শিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করার সময় আপনাদের মূলত
কি পরামর্শ, মানে কি করা উচিত, কিছু পরামর্শ, সব কিছু আর একদিনে পারবো না, কিছু পরামর্শ আপনাদের কাছে আমি কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টার সময় চাচ্ছি। কারো কি এরকম তারা আছে, মানে বাড়িতে হাতটা চড়াই দিয়ে আসছে? গুড। ওই যে ঘরের কোনায় বাবু আছে, ওটা আপনারই? 45 দিন বয়সে তার। চিন্তা করেন 45 দিন বয়স, আপনারটা কয় মাস বয়স? এই বড় হয়ে গেছে। 6 মাস মানে এখন 16 বুঝতে পারে। আমার বাসায় চাচতো ভাই আছে। স্যার বাবু আবার একটা হলে হয়, বাবু আবার 3টা, সমস্যা আছে? ওর সাথে ঠিক আছে? তাহলে তো আরো ভালো। ছোটটাকে মেজরের কাছে দিলেন। ছোটটাকে মেজরের কাছে। একটা অ্যাড দেখেছিলাম, হ্যাঁ, বাবা আমার এক সন্তান, অনেক দূরে থাকে, গ্রামে একাই। সন্তানটা ফুটবল খেলছে, একাই ফুটবল খেলছে, আশপাশে তেমন প্রতিবেশী নেই। মনটা খুব খারাপ, চিন্তা করছে যে আমার একটা সঙ্গী দরকার। তো কি, বাবা মা চাকরি থেকে আসার আগে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে বাবা মার জন্য সুন্দর করে রান্না করে রাখছে সে। স্যার তাহলে কি আমি হবে? তো যাই, অ্যাম্বুলেন্স চলে যাবো। জি যা, দ্রুত এসে না। রাতে কি হয়েছে? ছোট বাচ্চা। বাবা মা খুব সন্তুষ্ট হয়েছে। বাবা মা চিন্তা করছে, যাক আমরা এসে আবার রান্না বান্না করার জন্য একটা সময় যাই, তো এসে সবকিছু রেডি পেয়েছে, রান্না বান্না করছে, দিয়ে তারা নিজেরা নিজেদের যে ব্যক্তিগত সময় সেটা পার করেছে। এবং দেখা গেল কিছুদিন পরে আসলে তাদের কোল ধরে আর একটা সন্তান আসছে। তো ছেলেটা তখন ওই মানে যে ভাই বা বোন হয়েছে তার কোলে একটা জুতা দিয়েছে, স্পোর্টস শু, মানে খেলার জুতা। মানে মূলত এই পরিকল্পনাটা ওই ছেলেই করেছিল। বাবা মার কাজটা কমায় দিয়ে বাবা মাকে আসলে পরবর্তী সন্তান নেওয়ার সময় দিয়েছিল। তো সন্তানরাও কিছু বাচ্চারাও যে এত অ্যাডভান্স হয়ে গেছে, এক ঘন্টা সে টুকু গেছে। স্যার এখন পেটে থেকে দুধ নিয়ে বের হয়। যাই হোক, আমরা প্রশিক্ষণের 3টা অংশ আগাবো। আমরা প্রথম অংশ শুরু করি নাকি? জি স্যার। এই অংশে অনেক কিছু লেখালেখি করা লাগতে পারে। প্রথম অংশ হচ্ছে আসলে আশার শিক্ষা কর্মসূচি বা আশার ইতিহাস। আশা বাংলা আর ইংরেজি দুইটাতে বানান করতে পারবেন কে কে? বলেন। বাংলা প্রথমে বলি, সরেয়া তালবার সয়াকারে সা। আলবার সহায়কারে সা। গুড। তারপর এ এ গুড। বসা। ধন্যবাদ। আমরা আজকে পুরোটা সময়ে 2টা জিনিস দেখব। এই সবগুলোই মূলত দেখব হচ্ছে কিভাবে আমি বলছি সেটাও দেখব, কি বলছি সেটাও দেখব। তার মানে আমি একে তো আপনাদেরকে আজকে প্রশিক্ষণ দিচ্ছি, দ্বিতীয়ত আপনাদেরকে এটাও শেখাচ্ছি কিভাবে প্রশিক্ষণ দিতে হবে। মানে আপনারা কিন্তু শিক্ষক হিসেবে বাচ্চাদেরকে এভাবে পড়ান, বুঝলেন? জি স্যার। আজকে আপনারা কিভাবে বসছেন দেখছেন, ইউ আকৃতিতে, কিন্তু এনারা ইউর ভেতরে না, ইউর বাইরে। তার মানে জায়গাটা জায়গাটা সংক্ষিপ্ত এই কারণে। তাহলে ইউ আকৃতিতে বসানোর একটা জায়গা, ইউ এর সামনে যে বোর্ড, দ্যাট মিন্স আপনারাও কিন্তু ক্লাসে এইরকমই করেন, তাই না? জি স্যার। ঠিক জিনিসটা আপনারা লক্ষ্য করবেন, আমি কিভাবে বলছি, আপনাদেরকে কিভাবে টাচে রাখার চেষ্টা করছি, কখনো আপনারা আনমনা হয়ে গেলে বা কেউ খুব চুপে গেলে কিভাবে তাকে কানেক্ট করছি এটাও লক্ষ্য রাখবেন, কি ভাষায় কথা বলছি এটাও লক্ষ্য রাখবেন, আবার কি বলছি সেটা লক্ষ্য রাখবেন, ঠিক আছে? জি স্যার। গান শুরু করি। প্রথম হচ্ছে আশার ইতিহাস। আশা 1978 সালে মানিকগঞ্জের টেকরা গ্রামে মূলত কর্মসূচি শুরু করে। এটা কাজ ছিল হচ্ছে ভূমিহীনদের ন্যায্য ভূমি প্রাপ্তির অধিকার, লিঙ্গ বৈষম্য নিরসন, মানবাধিকার নিশ্চিত করা। লিখতে হবে না। মূলত তখন মাইক্রো ক্রেডিট কর্মসূচি ছিল না। ভূমিহীন যারা, অসহায় যারা, হ্যাঁ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা, তাদের সহায়তা করার লক্ষ্যে মানিকগঞ্জের টেপরা গ্রামে 1978 সালে আশা শুরু করে। কার হাত ধরে? শফিকুল হক চৌধুরী স্যার। মোহাম্মদ শফিকুল হক চৌধুরী স্যার। মরহুম বলা যাবে এখন স্যার। ওনার নাম কোথাও লেখা নাই? কি ব্রাঞ্চে দেয়? এখানে আছে স্যার। এটা ছোট ওই যে। কোথায়? একটা জায়গায় নাই। আপনি কোথায় দেখলেন? ওই যে স্যার ট্যাক্স কাটা এর আগে কোথাও নাই। দুর্ভাগ্য। মোহাম্মদ শফিকুল হক চৌধুরী স্যার, ঠিক আছে? উনি 12ই ছবি দেখেছেন ওনার? জি স্যার। এটা, হ্যাঁ, এটা হচ্ছে 58। আর মূলত ওনার পার্সোনাল ছবিটা, মানে যেটা ফটোগ্রাফ, সেটাও দেখাচ্ছি। হ্যাঁ, উনি 1978 সালে
প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম উনি প্রতিষ্ঠা করেন। এরপর চলছিল 1991 সালে এসে মাইক্রো ক্রেডিট অর্থাৎ ঋণ দান কর্মসূচি চালু হয়। কত সালে? 1991। দ্যাট মিনস 78 থেকে 91 এর মধ্যে কোনো ঋণ দান কর্মসূচি ছিল না না আচ্ছা। 91 এর পরে আমাদের শিক্ষা কর্মসূচি চালু হয় 2011 সালে। কত সালে? 2011 সালে 91 এর পর থেকে কিন্তু শিক্ষা কর্মসূচি চালু হয়নি। হয়নি। 2011 সালে এসে শিক্ষা কর্মসূচি চালু হলো। নাম ছিল তখন AESP, আশা না PESP, প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি। জানেন কি এটা? জি স্যার করোনার আগে আপনারা কে কে পড়াইছেন? আমি পড়েছি আর তোলেন 1 2 3 4 5 6 7 সাতজন কি গুনলাম ঠিক না ভুল? দেখেন যাবেন গুনে। ঠিক আছে আপনি এই যে একদম বাম পাশে বলেন। আচ্ছা এই যে সারাজান দাঁড়ান। করোনার আগে আমাদের কর্মসূচির নাম কি ছিল? আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি। প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি। শক্তিশালীকরণ কর্মসূচি, তাই না? জি স্যার লেখার সময় আমি যে লিখছি এটা আমরা দেখতে পাই কোত্থেকে লিখছি। হ্যাঁ জি, বসেন, স্যার। ধন্যবাদ। এর ইংরেজি কি? ইংরেজি কি ছিল প্রাইমারি এডুকেশন বলেন? প্রাইমারি এডুকেশন। তারপর তো আর বাড়ি না স্যার। না স্যার হ্যাঁ দেখে কপি করলে বলতেন যে দেখে স্ট্রেংথেনিং প্রোগ্রাম। কি হবে? স্ট্রেংথেনিং প্রোগ্রাম স্ট্রেংথেনিং প্রোগ্রাম, প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি। এরপরে এসে আমরা এখন যেহেতু শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ছিল, এখন হয়ে গেছে 3 থেকে 5, তারপরে আবার হয়ে গেল 6 to 8 ও আছে কিছু কিছু জায়গায়। দ্যাট মিন্স প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে আমরা চলে গেছি। এই জন্য এখন আর প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি না, এখন নাম হয়ে গেছে আশা শিক্ষা কর্মসূচি। কি হয়েছে? আশা শিক্ষা কর্মসূচি AEP। এটা ফুল ফর্ম কি? এটা ছিল আগে PESP, প্রাইমারি এডুকেশন স্ট্রেংথেনিং প্রোগ্রাম। স্ট্রেংথেনিং প্রোগ্রাম PSP, এখন হচ্ছে AEP, আশা এডুকেশন প্রোগ্রাম। আশা এডুকেশন প্রোগ্রাম, আশা শিক্ষা কর্মসূচি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ইতিহাস অল্প কথায় শেষ। 2005-6 সালের দিকে আশা প্রায় 1,500 নাকি অনেক, মানে সবচাইতে বেশি মাইক্রো ক্রেডিটের ব্রাঞ্চের বিস্তার ঘটে 2005-6 সালে। আর 2007 সালে ফোর্বস ম্যাগাজিনে আশার নাম আসে সারা বিশ্বের সবচাইতে কোথায় যেন লেখা আছে, সারা বিশ্বের সবচাইতে দক্ষ এনজিও হিসেবে খুব সম্ভবত আশা র্যাঙ্ক করে, মানে প্রথম হয় গোটা বিশ্বের এনজিও গুলোর মধ্যে 2007 সালে। ফোর্বস ম্যাগাজিনে। জি স্যার বর্তমানে আশা বাংলাদেশ ছাড়াও 13টি দেশে বিস্তৃত। কয়টি দেশে? 13টি দেশে বিস্তৃত। আশার কাছ থেকে মডেল শিখে নিয়ে ভারতের বন্ধন ব্যাংক নামে একটা ব্যাংক চালু করেছে। কি ব্যাংক? বন্ধন ব্যাংক। আর বর্তমানে বাংলাদেশে আশা প্রায় 108টি, মানে আশার নিজস্ব জেলা। আমাদের প্রশাসনিক জেলা 64টি, কিন্তু আশার জেলা 108টি। 108টিতে অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমার মানে বলতে পারছি না আসলে। তবে শিক্ষা ব্রাঞ্চ আছে আপনার সব মিলিয়ে এই জায়গায় লেখা আছে আপনাদের শিক্ষা ব্রাঞ্চ আছে আপনার 850টিতে শিশু থেকে দ্বিতীয়, আর 200টিতে শিশু থেকে পঞ্চম। তার মানে আপনাদের মতো আছে 200টি, আর শিশু থেকে দ্বিতীয় আছে 850টি। তাহলে কয়টা হলো? 1050টি ব্রাঞ্চে আমাদের শিক্ষা কার্যক্রম। তার মধ্যে আপনাদের একটা ব্রাঞ্চ। সেবিকা কতজন আছে? 1050 গুণ কত? 15। গুড, শাবাশ। তাহলে আমাদের সেবিকা আছে 1050 গুণ 15। আর শিক্ষা সুপারভাইজার কয়টা আছে? 1050। শিক্ষা অফিসার কয়টা আছে? মধ্যে দুজন ছিল এডুকেশন অফিসার। এপ্রিলে আর 11 জন যোগ হয়েছে, প্রায় 30 জন এডুকেশন অফিসার। তো সব মিলিয়ে প্রায় 42 জন মতো আমাদের শিক্ষা কর্মকর্তা লেভেলে আছেন, অর্থাৎ এডুকেশন অফিসার, সিনিয়র এডুকেশন অফিসার, এডুকেশন ম্যানেজার। টোটাল কতদিন স্যার? আমরা এই লেভেলে চলে যাব পরবর্তী 42 জন। আমরা এই লেভেলে চলে যাব। চলে যাওয়ার আগে ইতিহাসটা আরেকবার একটু রিপিট করি। আমরা এতক্ষণ মূলত ইতিহাস বললাম, অংশটা খুব সংক্ষেপে বলেছি। সেটা ছিল আশা 2011 সালে শিক্ষা কর্মসূচি চালু করে। এটা
সেই সময় অল্প কিছু ব্রাঞ্চে শিক্ষা কর্মসূচি চালু ছিল। 2015-16 সালের দিকে আরো কম ছিল। আপনার 15-16 সালের দিকে একটা লিস্ট আছে। 2015 সাল পর্যন্ত 61 জেলা 479টি ব্রাঞ্চে, কতটি? 479 ব্রাঞ্চে ছিল। 2015 সাল পর্যন্ত কত ছিল? 479 ব্রাঞ্চ। হ্যাঁ, 15 পর্যন্ত 4 7 9 এই 479টি ব্রাঞ্চে ছিল। এখন বর্তমানে 2024 সালে এসে 1050টি ব্রাঞ্চে আছে এবং 64টি জেলায় 64টি হাই স্কুলে, কয়টা হাই স্কুলে? 64টি জেলায় 64টি হাই স্কুলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর কার্যক্রম চলমান। আমাদের এই কর্মসূচির আগে আশা মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করে 1991 সালে, আর 1978 সালে আশা প্রতিষ্ঠা মানিকগঞ্জের টেপরা গ্রামে। টেপরা তো এটা পড়া এটা টেপরা। লিখে রেখেন টেপরা। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনারা যদি ভাইভা দিয়ে লোন অফিসার বা অন্য কোনো কর্মসূচিতেও যাইতে চান আশাতে, এগুলো তো লাগবে। হ্যাঁ, এগুলো একটা ভালো উপকার হয়ে গেল, অনেকে জানে না। গেল তাহলে লোন অফিসাররা অনেক ক্ষেত্রে ইয়ে নিতে পারে যে আমরা কিন্তু মূলত সমাজসেবামূলক কাজ দিয়ে আশা প্রতিষ্ঠান। ঠিক আছে, ওদের নিজেদেরকে ছোট মনে করা যাবে না। দ্বিতীয় কথা যে আমাদের এটা এখন বর্তমানে CSR কর্মসূচির অন্যতম, মানে সমাজসেবামূলক কাজ। আমাকে দেখা যাচ্ছে, মাথা কেটে যাচ্ছে কিনা? না না, দেখা যাচ্ছে। সমাজসেবামূলক কাজ বলতে ধরেন আমরা যখন নিজেদের পরিবার চালাতে পারি তখন একটা অংশ দিয়ে আমরা মানুষের উপকারে ব্যয় করি, তাই না? আশা কি করে? আশার যে আয়ের লভ্যাংশ থেকে একটা অংশ, ধরেন 100 টাকা আয় করলে, মানে 100 টাকা আয় করলে ধরেন 5 টাকা লাভ। 5 টাকা লাভ যদি 5000 টাকা হয় বা 1 লাখ টাকা হয়, তখন হয়তো একটা অংশ 5 টাকা বা 10 টাকা, 1000 তার সাথে টাকাটা সমাজসেবায় কাজ করতে হবে। তো এইরকম একটা অংশ থেকে মূলত আশার আয়ের লভ্যাংশের একটা অংশ থেকে আমাদের এই কর্মসূচি, আশা শিক্ষা কর্মসূচি পরিচালিত হয়, আশা স্বাস্থ্য কর্মসূচি পরিচালিত হয়। তারপরে যে আশা স্বাস্থ্য কর্মসূচির অন্যতম ফিজিওথেরাপি ক্যাম্প, তারপরে প্রাথমিক স্বাস্থ্য সেবা, তারপরে আপনার আশা ম্যাটস, এইগুলোতে তারা সহায়তা করে, মানে এই লভ্যাংশের আয় থেকে, যেটা থেকে মূলত আশা লাভ করার ইচ্ছা থেকে, এটা দান করার ইচ্ছা থেকেই করে। বুঝতে পেরেছেন? আপনাদের এখান থেকে আশা কিন্তু সরাসরি আর্থিকভাবে উপার্জন পায় না, কিন্তু পরোক্ষভাবে সুবিধা হয়। আপনাদের মাধ্যমে আশা কিন্তু বিভিন্ন সম্প্রদায় বা সমাজের মধ্যে ঢুকে যেতে পারছে, একটু ভালো শ্রেণীর মধ্যে ঢুকে যেতে পারছে। আপনাদের মাধ্যমে সমাজে যে ভালো কাজ করছে এই জিনিসটার একটা সুনাম হচ্ছে আশা, এই জিনিসটা অর্জন হচ্ছে। কিন্তু আলটিমেটলি আর্থিকভাবে আশা এটার থেকে লাভবান হচ্ছে না। এটা আমাদের কর্মসূচির একটা মনোভাব বুঝাইলাম। ক্লিয়ার? 2 নম্বর অংশে চলে যাচ্ছি। 2 নম্বর অংশে আমাদের আশা শিক্ষা কর্মসূচি, যেটা আপনাদেরকে পড়িয়ে নিয়েছি। আশা শিক্ষা কর্মসূচির বর্তমান লক্ষ্য কিন্তু একটাই হয়। কি লক্ষ্য? আপনাদেরকে প্রথমে পড়তে বলেছিলাম, কেউ একজন বলতে পারবে না বলে, না দেখে, সরি বলেন, না দেখে বলেন, কেউ বলেন না। মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। কথা আছে 2 খান, মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে কি শক্তিশালী করা। 2টা কিওয়ার্ড, গোল গোল করেন এই 2টা শব্দ। তার মানে আমাদের কি করতে হবে? মান উন্নয়ন করতে হবে। এখন যেটা আছে তার থেকে মান উন্নয়ন, আর এখন যেটা আছে সেটাকে শক্তিশালী করতে হবে, তাই না? দুর্বল মানুষ একটা লাঠি দিলে একটু শক্তিশালী হয়। একটা গাছ হেলে দুলে যেতে পারে ঝড়ে, তো তাকে যদি 2টা পাশ দিয়ে, একটা পাশ দিয়ে ঠেকা দেওয়া হয়, 2টা পাশ দিয়ে, তাহলে গাছটা শক্তিশালী হবে, তাই না? ঝড়ে হেলে দুলে যাবে না। আমরা এই কাজটা করি। শিক্ষার যে ভিত্তি আছে বাচ্চাদের, শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী বা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী, তাদেরকে আমরা শক্তিশালী করার চেষ্টা করি। ক্লাসে যেটা শেখে তাদের মান উন্নয়ন করার চেষ্টা করি। আমাদের লক্ষ্য দল মানে কারা আমাদের কাছে পড়তে আসবে? যারা কিছু মানে বক্তব্য চিনে কম, রিডিং পড়া যারা পারে না, ঝরে পড়া। ঝরে পড়া যারা। ধন্যবাদ। আপনি কিছু বলেন। আর ঝরে পড়া যেগুলো শিশু আছে তাদের শিক্ষা দান করতে হবে যাতে ঝরে পড়া থেকে পিছিয়ে গুড বসেন। না আপনি কিছু বলেন। আছে মানে যারা হচ্ছে মানে গরিব হচ্ছে মানে টাকা পয়সা কম তাদের মানে যে এখান থেকে। সুন্দর হয়েছে, ধন্যবাদ। আপনারা কি সবাই ওনাদের সাথে একমত? জি স্যার। Good, বসেন। অর্থাৎ যারা সমাজের একটু পিছিয়ে পড়া কিন্তু
দেখা যাচ্ছে সুবিধা বঞ্চিত হওয়া সত্ত্বেও তাদের আগ্রহ আছে, এমন জায়গায় যে জায়গায় পড়াশোনা করাবে না তাদেরকে না। এবং আমাদের শিক্ষার্থীরা অবশ্যই কোনো না কোনো প্রতিষ্ঠানে পড়ে, শুধুমাত্র প্রাক প্রাথমিক বা শিশু শ্রেণী ছাড়া প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কোথাও না কোথাও পড়ে, সেটা সরকারি প্রতিষ্ঠানে, সরকারি প্রাথমিক বিদ্যালয় অথবা সরকারি মাদ্রাসা। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? কেন আমরা নুরানি বা কেন আমরা মক্তবের শিক্ষার্থীদেরকে নিব না, বা কেন আমরা ব্র্যাকের শিক্ষার্থীদেরকে নিব না? আমরা কি নিব ওনাদেরকে? না স্যার, নিব না কেন? নিষেধ আছে। কারণ হচ্ছে ওদেরকে সরকার থেকে আলাদাভাবে পড়ানো হয় না, ওদের বই আলাদা। বই আলাদা। বাস্তবতা হচ্ছে আমাদের তো ওদের প্রাথমিক কারুকাল শিক্ষা আলাদা। শক্তিশালীকরণ এটা। আমাদের কারিকুলাম হচ্ছে, আমাদের ধারণ হচ্ছে সহায়ক কর্মসূচি, অর্থাৎ সরকার যে নীতিমালা অনুযায়ী শিক্ষাক্রম দিয়েছে সেই শিক্ষাক্রমের পড়াটাই আমরা রিপিট করে দেবো। জি স্যার। আমার নিজেরও ভালো লাগে না, যেটা সত্যি কথা। কিন্তু মানে ওদের ওই পড়াটার মান কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু কিছু বিষয়ের সাথে আমি তীব্র বিরোধ পোষণ করি, আমি একমত না, কিন্তু তারপরে আমার কর্মসূচিটা এমন যে তাকে আমাদের রিপিট করে দিতে হবে। আমরা নতুন কোনো কারিকুলাম দিয়ে পড়াতে পারবো না, এটা এখনো পর্যন্ত আমাদের কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্যের সাথে ক্লিয়ার। আমরা ওয়ান টাইপ অফ টিউশন, সবচাইতে বেশি মেলে আমাদের কার্যক্রমটাকে আমরা এক ধরনের কোচিং সেন্টার, একটু অল্প খরচে এখানে কোচিং এর মতো সেবা দেয়। ঠিক আছে? কোচিং এ অবকাঠামোগত সুবিধা অনেক ভালো থাকে। অবকাঠামোগত মানে ফ্যান, এসি, ওয়াশরুম, বিভিন্ন ধরনের পিওন। আপনাদের শহরে আছে, গ্রামে নাই স্যার? গ্রামেও কোচিং আছে নাকি? গ্রাম তো শহরে থাকে। জন্মদিনটা আমরা গরমের মধ্যে করছি। সেটা শিওর। হ্যাঁ আছে, এটা দেখো। আচ্ছা, ঠিক আছে। এসি তো বাড়ি আমাদের অবকাঠামো ওনাদের অবকাঠামোর মতো না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, একটু শুনি। আমরা দুটো অংশ আছে, তাই না? জি স্যার। দুটো অংশে আমরা বললাম আসার একটা লক্ষ্যের সাথে একটু অ্যালাইন করে, মানে একসাথে করে আমরা বোঝাতে চেষ্টা করলাম আমাদের কর্মসূচি কোচিং সেন্টার বা প্রাইভেট শিক্ষকের কাজের মতো। হ্যাঁ, আমরা মূলত হোমওয়ার্কটা যাতে আমাদের এখানে এসে করতে পারে, যে বাবা মা তার সন্তানদের লেখাপড়া দেখতে পারে না, এতটা সচেতন না, এতটা সময় তার নাই, স্যার দেখতেও পারে না, তারপরে কোনো বাবা মা পড়াতে পারে না। গুড। এইরকম শিক্ষার্থীদেরকে আমরা পড়াচ্ছি, আগ্রহ থাকতে হবে। আগ্রহহীন শিক্ষার্থীদেরকে আমরা পড়াতে পারবো না। না স্যার, না। উদ্দেশ্য আছে চারটা, আপনি সবুজে যান, চারটা উদ্দেশ্যের একটা বলেন। হ্যাঁ, হ্যাঁ। না উনি বলবেন, তারপর আপনি বলেন, দেখুন একটা উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্যটা বলেন, আবার দেখে বলেন। এতদিন কি বললেন? এমনি কিওয়ার্ড বলেন, মুখস্থ হুবহু কথা বলেন। কোন উদ্দেশ্য মনে নাই, একটা আইডিয়া করে বলেন। এদিকে দেখেন, আমার দিকে বলেন, উদ্দেশ্য কি মনে নাই? দাঁড়ান, পাশের জন বলেন উদ্দেশ্য কি। 4 নম্বর উদ্দেশ্যটা বলেন। পাক প্রাথমিক 4 নম্বরটা বলেন। তাহলে আপনার শিক্ষার্থীদেরকে আপনি যদি এরকম করে পড়তে বলেন, ওই যে বলে মনে নেই, আপনি তখন কি করবেন? মারা বারণ আছে। মানে মনে চাচ্ছে মারবে, মারারও কারণ আছে। তাহলে আরেকবার সুযোগ দেওয়া হবে পরে। আচ্ছা, বসেন আপনারা প্লিজ। আমরা প্রথমটা থেকে শুরু করি। প্রথমটা হচ্ছে আপা বলেন। প্রাক প্রাথমিক পর্যায়ের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করার হয়নি। বসেন। প্রস্তুত করা। বসেন। বড় স্যারের সামনে এভাবে আপনারা গেলে আমার মালিক তো কিচ্ছু থাকবে না। আমাদের এখানে খুব সম্ভবত সামনে বড় স্যার আসছেন, তবে প্রশিক্ষণ তো আসবেন না, আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। তবে আপনাদের কেন্দ্রে যাইতে পারে, 2-3 জন। অবশ্যই এইগুলো মনে রাখবেন, ফুটে লাগাই রাখবেন। হ্যাঁ, হুবহু মুখস্থ বললে আবার বিপদ। এমন ভাবে বলবেন যে মুখস্থ নাই, কিন্তু আপনি খুব জানেন তো পারছেন। গ্রামের ভাষাতেই বলি, কিন্তু আমি নিজের ভাষাতে বলবেন, কিন্তু কথা যাতে এটাই থাকে। জি স্যার। বুঝতে পেরেছেন? কথাতে হারা যাবে না। মানে অন্ন না বলেন, তমাল না বলেন, কিন্তু আপনি ভাতই বলেন, সমস্যা নেই। আচ্ছা, আমি পলান্ন গ্রহণ করেছি, এর মানে কি জানেন? আমি ভাত খেয়েছি। মাংস দিয়ে ভাত খেয়েছি। ওরে বাবা, অত বড় সত্যি। তাহলে দেখেন, এত ছোট্ট শব্দ, আমি পলান্ন গ্রহণ করেছি। পলান্ন হচ্ছে ফল মিশ্রিত অন্ন। ফল কি জিনিস জানেন? ফল হচ্ছে মাংস। বাংলা তো সোজা না। আমরা যেখানে ছিলাম, উদ্দেশ্যের প্রথমটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষার্থীদেরকে
প্রাথমিকের জন্য প্রস্তুত করা, 2 নাম্বারটা হচ্ছে যে প্রাথমিকের পাঠ আয়ত্তে সহায়তা করা, 3 নাম্বারটা হচ্ছে ঝরে পড়া হ্রাস করা। উল্টা পাল্টা বললাম? 2 নাম্বারটা ঝরে পড়া। 2 নাম্বারটা ঝরে পড়া হ্রাস করা, 3 নাম্বারটা মধ্যবিত্ত। আয়ত্তে সহায়তা করা। মধ্যবিত্ত সন্তানদের সুযোগ দেওয়া। আয়ত্ত না না না, পাঠ আয়ত্তে সহায়তা করা। আয়ত্তে সহায়তা। ওই কথাগুলো আপনি পড়বেন কিন্তু কিওয়ার্ডটা মনে রাখবেন, মানে মূল কথাটা মনে রাখবেন। মূল কথাটা হচ্ছে পাঠ আয়ত্তে সহায়তা করা। ঠিক আছে, প্রথমটার মূল কথা হচ্ছে প্রাথমিকের জন্য প্রস্তুত করা। দাগ দিতে পারেন, তাই না? প্রাথমিকের জন্য প্রস্তুত করা, তার মানে আমার প্রাক প্রাথমিকে যারা পড়ছে তারা প্রাথমিকের জন্য রেডি হচ্ছে, ওরা প্রাথমিকে যাবে প্রথম শ্রেণীতে। 2 নাম্বারটা কি? ঝরে পড়া হ্রাস করে না? ঝরে পড়া কি জিনিস? তারপরে বাবা মা অসচেতন, মানে স্কুলে যেতে পারে না। অনেক বাবা মা আপনি বলেন, দাঁড়ান আপনাকে বলে দেন। স্যার অনেক বাবা মা আছে যে ওর মেয়ের স্কুলের খরচ চালাতে পারে না, ওর জন্য হচ্ছে যে স্কুলে আর যেতে পারে না। আমাদের এখানে এই পড়াটার সুযোগ করে দেওয়া হচ্ছে যে যাতে তারা ঝরে পড়া থেকে সরে আসতে পারে। হ্যাঁ, খুবই ভালো বলেছেন, কিন্তু ঝরে পড়ার সংজ্ঞাটা আমি জানতে চাচ্ছিলাম। ঝরে পড়া জিনিসটা কি? ঝরে পড়া মানে পিছিয়ে যাওয়া। যাতে হয়নি। যাতে অর্ধেক থেকে আর হয়নি। যায় না। আর কেউ? অনেকে স্যার আছে যে স্কুলে যা পড়া পারে না, পড়ার ভয় স্কুলে যেতে চায় না। আর এখানে আসার মাধ্যমে আমরা যে শিক্ষা কর্মসূচি প্রদান করছি, এতে তার সন্তানেরা আসি স্কুলে পড়াটা আমরা পড়া দিলে তারা তখন স্কুলে যেতে উদ্বুদ্ধ হবে। Good. আসলে ঝরে পড়া বলতে ধরেন যে নিয়মিত না। ধরেন আমি 2য় শ্রেণীতে ভর্তি হলাম, 2 মাস পরে আর ক্লাসে গেলাম না, আমি আর পড়াশোনা করবো না, বাদ পড়াশোনা, এটাকে বলে ঝরে পড়া। আমের মুকুল ধরেছে, আম বড় হওয়ার আগে পড়ে গেছে। বৃষ্টির অভাবে ঝরে বৃষ্টির অভাব, এই যে বৃষ্টির অভাব, পরিচর্যার অভাব, আবহাওয়ার সমস্যা, জি জি এই যে সমস্যার কারণে আমার শিক্ষার্থীরা প্রাথমিকে ভর্তি হচ্ছে কিন্তু প্রাথমিকে টিকছে না, তাই না? প্রাথমিকে তারা ঝরে পড়ছে। এই ঝরে পড়াটা হ্রাস করার জন্য মূলত আমাদের কর্মসূচি। এই হ্রাস বানানটা কখনো তো প্রয়োজন তাকে ধরে নি বলতে বাকি আছে কে? সবাইকে ধরে ফেলছে। সামনে তো হ্রাস বানান করেন। ভালো ফলে আকার দিতেছে। ভৈরব ফলা। Good. ভৈরব ফলা। কি উচ্চারণ হবে? হ্রাস। হ্রাস উচ্চারণ। হ্রাস মানে কি? শব্দের অর্থ কি? হ্রাস শব্দের অর্থ কি? মানে কমে যাওয়া বা হ্রাস মানে হচ্ছে কমে যাওয়া, আর এর বিপরীত হচ্ছে বৃদ্ধি পাওয়া। তাহলে আমরা মূলত এই যে প্রাথমিকে যারা ঝরে পড়ে তাদের হারটা কমানোর চেষ্টা করবো, নির্মূল করতে পারবো না, একটু কমানোর চেষ্টা করবো। ঠিক আছে? বসুন। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে বিদ্যালয়ের পাঠ আয়ত্তে সহায়তা করা। নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ইত্যাদি, নিম্ন মধ্যবিত্ত ইত্যাদি কথা আছে। মূল কথা হচ্ছে আমাদের যারা শিক্ষার্থী তারা যে বিদ্যালয়ের পাঠটা পায় সেই পাঠটা আয়ত্তে সহায়তা করা, পাঠ আয়ত্তে আনতে সহায়তা করা। দ্যাট মিন্স রিভিশন দেওয়া। জি স্যার। ক্লিয়ার? এটা তো বুঝেছেন। 4 নাম্বারটা কি? উন্নত শিক্ষার সবার জন্য উন্মুক্ত করা। গুণগত শিক্ষার সুযোগ সবার জন্য উন্মুক্ত করা, তাই না? দেখেন আমাদের ব্যাপারটা হলো যে আমরা আমাদের এই যে শিক্ষা ব্যবস্থাটা খুব ভালো, যারা তাদেরকে সবাই তেল দিচ্ছে, সব ধরনের ব্যবস্থা থাকছে, টিউশনের দেখেন সবাই তারাই করছে, কিন্তু যারা একটু আগ্রহ আছে পিছিয়ে পড়া, তো তাদের জন্য মূলত আমরা এই কর্মসূচিটা চালু করেছি। আপনারা জেনে থাকবেন, আমি যেমন বসি জেলা শহরে, উপশহরে আমাদের অফিস, কিন্তু উপশহরের আশপাশে, সাহেববাজারের আশপাশে আমাদের কর্মসূচি নাই। কারণ ওখানকার শিক্ষার্থীরা সাধারণত এসব ক্ষেত্রে সচেতন। আমরা কিন্তু একটু দূরে দূরে গ্রামীণ সমাজে বা মফস্বল শহরে এসে কর্মসূচিটা চলছে। বুঝতে পেরেছেন? এই কারণটাই হচ্ছে আমাদের চতুর্থ উদ্দেশ্যকে ফলো করে এটা করা হচ্ছে। ক্লিয়ার? শেষ। আমাদের লক্ষ্য উদ্দেশ্য বোঝানো গেছে। এটা তো অনেক বাবা মাই তো সচেতন না। সব থেকে উপকার হয় স্যার হাত টিপতে, যারা একটু টিপতে ঠিক। আমরা এবার এই কথাও বলে যায় কিস্তি আলাদা ওই কয় টাকা দিলেও হয়, মাথা 30 টাকা না দিই অফিস থেকে পাও তো আবার 30 টাকা তোলা বলে অনেকেই বলে অস্বাভাবিক না, সত্যি বলা হয়। আমরা অনেকে পড়া হয় এই কথা বলে পড়া আচ্ছা এবার একটু শুনি। হ্যাঁ, আমাদের লক্ষ্য উদ্দেশ্য গেল, তারপরে এবার আসি আমরা আমাদের এখানে কি কি সুযোগ আর কি কি সুবিধা পাই, তারপরে আমরা তৃতীয় স্তরে চলে যাব। আমরা এখানে কি কি সুযোগ পাই 2 জন বলবে, আর
দুইজন বলবে কি কি মানে অসুবিধা আছে। তা আমরা দল করে দিচ্ছি, এখানে 3 জন, এখানে 3 জন, 6 জন একটা দল, এখানে 4 জন, 7 জন, মানে এটা 7 জন। আপনার কজন? 1 2 3 4 5 6 7, এই 7 জন একটা দল, এই 6 জন একটা দল। আমি টস করি, এই কয়েন আছে, এবার করে কয়েন কে পক্ষে আর কে বিপক্ষে, সময় 5 মিনিট। কয়েন আছে কারো কাছে? কয়েন এই আপনাদের দলনেতা কে হবে 6 জনের, আর আপনাদের দলনেতা কে হবে তাদের বলেন। পাইছি পাইছি। দলনেতা কে হবে বলেন? আপনার 6 জনের মধ্যে একজন দলনেতা করেন, দ্রুত তাকান, চেয়ার ঘোরান, চেয়ার ঘোরান, এই 3 জন চেয়ার ঘোরান, এই 3 জন চেয়ার ঘোরান, ওদিকে মুখ করেন। হ্যাঁ আস্তে দ্রুত লড়া করে আস্তে দেখবেন, আস্তে ঘুরে এভাবে চেয়ার ঘোরান। দেখেন চেয়ার ঘোরানোর স্টাইল, কোনো আওয়াজ নেই, আস্তে করে ঘোরাবেন। গুড। আপনাদের এই 6 জনের মধ্যে নেতাকে, আপনাদের 7 জনের মধ্যে নেতাকে? শাবনুর আপা। শাবনুর আপা। আর আপনাদের নেতাকে? আচ্ছা, একজন টস করেন আর একজন হেড, মানে শাপলা না সেতু বলেন। কে টস করবে? স্যার আপনি করেন। না, আমি করলে তো মানে ইয়ে হবে। উনি টস করবে আর উনি বলবে। হ্যাঁ, ক্রিকেট খেলাতে দেখুন। হ্যাঁ, কি নেবেন? শাপলা না সেতু? আগে ঘুরান, ঘুরান, তারপরে না বলতে হবে। এভাবে হলো না? এভাবে ঘুরান। ওই ঘুরানো হবে না, এভাবে ঘুরান। হ্যাঁ হ্যাঁ, ওকে একটু হেল্প করেন তো আপনার টিমের। বলেন শাপলা না সেতু? বলেন। এই দেখা যাচ্ছে তো। আরে সেতু পড়ে গেছে স্যার। স্যার আপনি টস করেন। না ওই ঘুরিছে তো অনেক ঘুরিছে। বলতে গিয়েছে ওনার আগে করে। আমরা তো বলেছি শাপলা। শেখ হাসিনা তড়াতড় কথা বলবেন। ব্যস্ত আছে আবার পড়ে যাচ্ছে। আমি একটু কাজ করি রে ভাই। গাড়ি করে ফেরবারে করবে। আরেকটা আমার। সেতু বলেন। শাপলা। আপনারা শাপলা, আপনারা সেতু। সেতু। আচ্ছা, কি বলেছে? শাপলা। শাপলা কারা? আমরা পক্ষে না বিপক্ষে বলবেন? ভালো বলবেন না খারাপ বলবেন? আপনার হাতে। সুবিধা বলবেন না, শিক্ষা কর্মসূচি সুবিধা বলবেন না অসুবিধা বলবেন? সুবিধা পাবেন। সুবিধা বলবেন। আপনাদের কাজ হচ্ছে অসুবিধা। সময় হচ্ছে এখন থেকে 5 মিনিট। আপনারা সবাই মিলে আলোচনা করে একটা খাতায় লিখবেন, একজন উপস্থাপন করবেন। কে উপস্থাপন করবেন আপনারাই ঠিক করবেন। আপনাদের মধ্যে কে উপস্থাপন করবে আপনারাই ঠিক করবেন। ক্লিয়ার? বিষয় কি? আশা শিক্ষা কর্মসূচি। বর্তমানে আপনারা একজন শিক্ষা সেবিকা হিসেবে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন, আর আপনারা কি 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 অসুবিধা সম্মুখীন হচ্ছেন? স্যার আমরা পাচ্ছি না, বাচ্চারা দিচ্ছি এটা। আপনারা পাওয়ার আমরা বাচ্চা। হ্যাঁ, এটাও হতে পারে, আপনাদের পক্ষেও হতে পারে, বাচ্চাদের পক্ষেও হতে পারে, হ্যাঁ তো কাদের সব দুই দিকেই হতে পারে। দুইটাই দিতে পারেন, সমস্যা নেই। সময় 5 মিনিট। নাম বললে বলে সবাই পাই। সময় শুরু হয়ে গেছে। হেল্প করেন সবাই সবাইকে। নিজের মতো লিখছে। এই বলেন এই আস্তে এই ওরাই না দেখালে তো খারাপ হবে সে ভাগ্য দিয়ে থাকালে মেহেদি স্যারকে একটা দিলেন না কেন? ওইভাবে তো 3টার একটা দিয়ে দিতেন। আমাকে দিয়ে দেন এত তাড়াতাড়ি? আমিও কয়েকদিন থাকি। সমস্যা
হ্যাঁ ঠিক আছে আর 1 মিনিট। এটা একটা সমস্যা। আপনি একটু নোট করেন যে এখানে কি কি সমস্যা দেখা যাচ্ছে। আপনি সুপারভাইজার, ধরেন এরা শিক্ষার্থী, আপনি ধরেন শিক্ষক। আর 1 মিনিট আছে, এত হাসা যাবে না। লাস্ট মিনিট। সেকেন্ড ওকে, সময় শেষ আপনাদের। হ্যাঁ, আমি প্রথম দলকে অনুরোধ করছি যারা সুযোগ নিয়ে কথা বলতে চান আপনারা নিজ নিজ আসন গ্রহণ করেন। প্রথম দল থেকে কে আসবে, মানে সুযোগ নিয়ে কথা বলার জন্য আসবে কে? আপনি। জি প্লিজ সামনে গিয়ে বলেন দ্রুত। নোট ডাউন করেন আপনি। আসসালামু আলাইকুম, আমার নাম হাসিনা খাতুন, আমি একজন আশা শিক্ষা সেবিকা। আমি আজকে আশা শিক্ষা কর্মসূচির কিছু সুযোগ নিয়ে কিছু কথা বলবো। আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে নিম্নবিত্তদের সুযোগ দেওয়া হচ্ছে। শিক্ষা সেবিকাদের আর্থিক সহায়তার মাধ্যমে পরিবারকে তার সহায়তা করছে। অবহেলিত শিশুদের শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। শিক্ষা পাঠদানের মাধ্যমে সমাজে আশা শিক্ষা সেবিকার একটা সম্মান পাচ্ছে। গরিব সন্তানদের অল্প বেতনে শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। সমাজের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হচ্ছে। ধন্যবাদ, আপনার জন্য একটা হাততালি। অসাধারণ। বসেন। এবার অসুবিধা বলতে সামনে চলে আসেন, আসেন। দ্রুত বলেন। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ শাবনূর খাতুন, আশা আমগাছি ব্রাঞ্চ। আমার বাসা কুহার, আমার শিক্ষা কেন্দ্রের নাম পলাশ। আমি আশার যে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি থেকে পড়ানো হচ্ছে তার অসুবিধার দিকগুলো তুলে ধরব। প্রথমত, ছাত্রছাত্রীর সংখ্যা বেশি সমস্যা। এখানে অভিভাবকেরা বেশি একটু মন্তব্য করে। সংখ্যা বেশি সমস্যা মানে সংখ্যা বেশি বলতে গেলে বাচ্চা 25-এর ঊর্ধ্বে গেলে বা 30-এর ঊর্ধ্বে গেলে বাচ্চারা আম্মারা বলে যে এত বাচ্চার আমরা পড়াবো না, রাখবো না। দুই হচ্ছে রাস্তায় অনেক কুকুরের সমস্যা, অতিরিক্ত কুকুর। ছাত্রছাত্রীরা যাতায়াতে ভয় করে, যদি কামড় দেয় তাহলে তো ভ্যাকসিন দিতে হলে শহরে যাওয়া লাগে। তিন, শ্রেণীভিত্তিক আলাদা পড়ানোর সমস্যা, যাতে হচ্ছে শিশু 1-2 আলাদা আলাদা বসানোর পরেও দেখা যাচ্ছে অনেক বাচ্চার সাথে সমস্যা করে, ঘুটাঘুটি করে, মারামারি করে। এটা যদি আরো বেশি গুরুত্ব দেওয়া যেত তাহলে ভালো হতো। যাতায়াত সমস্যা, এটা হচ্ছে রাস্তায় অনেক কেমন যাতায়াত বলতে গেলে যাদের দূরে বাড়ি তারা মানে হ্যাঁ একদিন আসলে আরেকদিন আসে না, মানে 2 দিন 3 দিন পর পর আসে। ছাত্রছাত্রীর অভিভাবকের সমস্যা, অভিভাবকের সমস্যা বলতে গেলে ওনারা মন্তব্য করে যে এই যে হচ্ছে 30 টাকা দেয় আমরা ওনাদের থেকে নিই বা 50 টাকা আমরা সম্মানিটা নিই, এটা নেওয়া যাবে না, এটা ওনারা দিবে না, কারণ ওনারা সবাই হচ্ছে ঋণ প্রোগ্রামের সাথে জড়িত আছে। ওদের নাকি ওই টাকাটা দিতেও সমস্যা হয়। পড়ার মান বেশি করা, যেমন বিদ্যালয়ের পড়া ব্যতীত পড়া বাড়তি কিছু দেওয়া লাগবে, যেমন চার্ট ব্যতীত পড়া প্রতিদিন হাতের কাজ, বিয়োগ অঙ্ক, তারপরে হচ্ছে নামতা, এগুলা চার্ট ব্যতীত মানে বাচ্চার আম্মারা চাই যে বাংলা খাতা, ইংরেজি খাতা এগুলা প্রতিদিন মানে বাড়ির হচ্ছে হাতের লেখা হোমওয়ার্ক দেওয়া যায়, এটা দিই আমরা। তারপরে গরমে 2 বেলা পড়ানোর সমস্যা, ফ্যান পাখার সমস্যা, অতিরিক্ত গরম ছাড়ে যে ঘর করার পরে বেশি গরম। ঠিক ছিল, কিন্তু ঘর করার পরে মানে হচ্ছে ঘিরার পরে হচ্ছে হাওয়া বাতাস লাগাই বেশি সমস্যা। আর হচ্ছে টানা রোদে গরম লাগে, তখন বাচ্চা দুপুরে আসতে চায় না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাদের এই জায়গায় একটা দলীয় আলোচনা দেখলাম, হ্যাঁ খুবই ভালো ছিল টাকার জন্য। আমি আপনাদের
এই কথাগুলো শুনে আমার খুব ভালো লেগেছে। সুযোগগুলো যেটা ছিল প্রায় খুবই ভালো বলেছেন। নিম্ন মধ্যবিত্তরা বা অল্প টাকায় গুণগত মানসম্পন্ন সুবিধা দিচ্ছি, গুড, সাবাস। পরিবারকে সহযোগিতা করছে, অনেক কিছু বলেছেন, এগুলো তো আমরা সবাই পাচ্ছি। আর সুখের কথাগুলো বলতে নাই, সবাই যা দেখতে পাই সেটা জানি, কিন্তু অসুবিধাগুলো আমরা যতটা কমাতে পারি সেটা ভালো। অসুবিধাগুলো নিয়ে আমি ধরে ধরে কথা বলি। ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হলে অভিভাবক অসন্তুষ্ট হয়। অভিভাবকের দরকার নেই, বাদ দিয়ে দেবেন। অভিভাবক সভা নিজেরাই মোট শিক্ষার্থী করতে হবে 30 জন। হ্যাঁ, মোট শিক্ষার্থী করতে হবে 30 জন। জি স্যার। আমার শিক্ষার্থী 30 জন কমপক্ষে থাকবে, এটা সংস্থার নীতি। এখন আপনি চাইলে আপনি 10 জন 15 জন পড়াবেন, তাহলে আপনার কেন্দ্র আমাকে বন্ধ করতে হবে। জি স্যার, এটাও জানি। ক্লিয়ার? যদি 50 জন পড়ান তখন আমার সমস্যা। নাটোরে আছে 40 জনের বেশি থাকে, আমার সমস্যা। কিন্তু তিনি আবার খুব ভালোভাবে কন্ট্রোল করে, কারণ তার রুমটা বিশাল রুম, চারদিক দিয়ে ঘুরাই দিলে 40 প্লাস 45 জন থাকে, আর প্রত্যেকের আগ্রহ খুব ভালো। আমি যে কয়েকদিন গেছি সুশৃঙ্খল, তো যার কারণে আমি তাদেরকে পড়াতে বলেছি, সমস্যা নেই। মানে সেবিকাও খুব আগ্রহী। দেখা যায় যে পাইলটিং সুপারভাইজারের চাইতে পাইলটিং সেবিকার বেতন এগুলো মিলে বেশি চলে আসে। দেখাই তো খাতায় 30-40টা, বাচ্চা তো 50টা। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, আমাদের নিয়ম হচ্ছে 30 জনের মতো করতে হবে, 30 জন রাখতে হবে। 90%, 90% কমপক্ষে 27 জন প্রতিদিন উপস্থিত থাকতে হবে। যেই অভিভাবক এটাতে অনাপত্তি জানাচ্ছেন তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। দেখেন, আমাদের পলিসিটা বা নীতিমালাই এরকম। তাছাড়া আমার উপরে চাপ আসবে। আমরা চাচ্ছি যারা একসাথে 30 জন মতো শিক্ষার্থী, আমরা তো ভাই ক্লাসের মতো 80 জন 90 জন করছি না। নিয়ম আছে, একজন টিচারের জন্য আমাদের শিক্ষা বিজ্ঞানের ভাষায় মানে খুব ভালো শিশুদের জন্য 1:30, অর্থাৎ একজন শিক্ষক 30 জন শিক্ষার্থী। একজন শিক্ষক বানাম 30 জন শিক্ষার্থী হচ্ছে আদর্শ একটা শ্রেণীকক্ষ, মানে উনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। হ্যাঁ, এই জন্য মূলত আমরা এটা করেছি। ক্লিয়ার? আমাদের মাধ্যমিক শিক্ষায় প্রাথমিক শিক্ষা অনেকজন, 80 জন 100 জন 120 জন থাকে, যদিও এখন প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থী সংকটে ভুগছে, এখন অত বেশি নাই। আসি বা আমাদের এটা সংস্থার নিয়ম, এজন্য করতে হবে। দ্বিতীয় কথায় চলে আসি, এটার সাথে খুব বেশি সামঞ্জস্যশীল যে অভিভাবকরা বলতে চায় আমাদের শিশু 1-2 একসাথে পড়ানোটা খারাপ লাগে। আপনাদের অনেকে বলতে চাচ্ছেন। প্রথম উত্তর হচ্ছে, আমরা আশা চিন্তা করেছি যেহেতু শিক্ষার্থীর সংখ্যা কম, এক এলাকায় শুধুমাত্র একই শ্রেণীর 30 জন পাওয়া যাবে না। তাহলে দেখেন, যদি বলা হতো সবাই 30 জন আসি, আপনারা পাইতেন, আমরা কি পাইতাম? এমনি 30 জনই পাই না, সব মিলায়, তাই না? তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রতিবন্ধকতা। কারণ আশা তো বেশি মানুষকে কভার করতে চাই, অল্প কয়েকজন দিলে তো খুবই অল্প হবে, তাহলে দেখা গেল বেশি মানুষ দেখাতে পারছে না, যার কারণে আমাদের 30 জন দেখাতে হবে। 3টা শ্রেণী একসাথে নিয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, আপনি সব সময় চেষ্টা করবেন 3টা শ্রেণী রাখার, কোনো শ্রেণী বাদ না দেওয়া। আমার এরকমও দেখেছি শুধু শিশু শ্রেণীরই 30 জন নিয়ে রাখছে, এটা হলো বিপদ। একটা সময় আপনি আর পাবেন না, আপনার এটা পুরো ব্র্যাকেট প্রাথমিকের মতো মনে করবে সবাই। আপনি 1-2 এর কিছু না কিছু রাখবেন, 3-4-5 এর সব শ্রেণীর কিছু না কিছু রাখার চেষ্টা করবেন। নীতিমালাটা নষ্ট করে দেন না। আপনি হয়তো শিশু শ্রেণীর 35 জন পাচ্ছেন, কিন্তু আপনার জন্য অনেকে যারা পায় না, 10 জন পায় না, 5 জন পায় না, তাদের সমস্যা হয়ে যাবে। সেবিকা সভার দিন, সঞ্জীবনী প্রশিক্ষণের দিন কেন্দ্র বন্ধ থাকা সার্কুলারে আছে নিয়ম। সার্কুলার কি জিনিস? আশা পরিচালনা হওয়ার সংবিধান। পবিত্র কোরআন হচ্ছে ইসলামের সংবিধান, কোরআনের হাদিস। আমরা মূলত এখান থেকে নির্দেশনা দিয়ে আমাদের জীবন পরিচালনা করে, ধর্ম পরিচালনা। আর আশা মূলত তাদের নিয়ম কানুন সবকিছু, অ্যাকাউন্টস ম্যানুয়াল, ইউজার অ্যাকাউন্টস ম্যানুয়াল, HR ম্যানুয়াল, আরেকটা কি আরেকটা আছে, অ্যাকাউন্টস ম্যানুয়াল, HR ম্যানুয়াল, আরেকটা কি ম্যানুয়াল? কারে মনে আসছে না রে? 3টা ম্যানুয়াল আছে আর সার্কুলার আছে, এগুলো দিয়ে আশা পরিচালিত হয়। বুঝতে পেরেছেন? এগুলো দিয়ে আশা পরিচালিত হয়। তো আমাদের এই সার্কুলারেই আছে যে কি যে কথা বলছিলাম, ভুলে গেছি, যে আমাদের এই সার্কুলারে আছে 3টা শ্রেণী একসাথে পড়াতে হবে। হ্যাঁ, আবার এই সার্কুলারে আছে সঞ্জীবনী সবার দিন কেন্দ্র বন্ধ রাখতে হবে। তারপরেও কিছু কিছু জায়গায় এরকম দিন কেন্দ্র পড়ায়। এই যে 22 থেকে 25 তাপদাহের কারণে কেন্দ্র বন্ধ ছিল সার্কুলার অনুযায়ী, কেউ কেউ হয়তো কেন্দ্র চালাইছে। আচ্ছা, এটা দেখাইছেন সবাই? হ্যাঁ, সার্কুলারটা মানতে হবে। সার্কুলারে যেহেতু আমাদের বন্ধ রাখতে বলেছে, বন্ধ রাখতে হবে হাজিরা খাতায়।
আপনারা নিজেরা চালিয়েছেন। কারণ কি, যদি আপনারা আগে বাড়ায় সত্যি চালান, একে তো আমরা সার্কুলার ভায়োলেট করার জন্য দোষী হব, আবার সঞ্জীবনী প্রশিক্ষণের দিন আপনারা পড়াচ্ছেন, কারণ আপনারা পারছেন, কাছে কাছে যাতায়াত ব্যবস্থা রাখছেন, খুবই ভালো। ওই যে আমি গেছিলাম হাতিয়াতে একটা দ্বীপ, হাতিয়া হেঁটে যেতে হয় 1.5 ঘন্টা, আমাকে সবাই হাঁটাই নিয়ে গেছিল। যাই হোক, সেদিন ছিল আমার জন্মদিন, মেজাজটা আমার কাছে নিঝুম দ্বীপে যাওয়ার প্ল্যান করেছিলাম, পুরো ক্যান্সেল, ওর কাছে আর থাকিনি। খুবই খারাপ লেগেছে। যেটা বলছি, কত দূর থেকে সে ওই সেবিকারা, কারণ যানবাহন নাই এবং ওখানে পুরা আলাদা একটা দেশের মতো ওই দ্বীপ, পাহাড়ি এলাকা। এখান থেকে ঢাকা থেকে ওই জায়গায় যাইতে ভাড়া 450 নোয়াখালীতে, অথচ ওই নোয়াখালী থেকে ওই হাতিয়া দ্বীপে যাইতে 600 টাকা লাগবে। স্পিড বোটে 500 টাকা খালি নদী পার হতে, আর স্পিড বোটে না গেলে জাহাজে যাবেন 250 টাকা। পশু প্রাণীর মতো আচরণ করে, মানে রীতিমতো চাপাচাপি করে মানুষকে নিয়ে যায়। আমি নিজেও আসার দিন ওই কম টাকার জন্য আসলাম, মাথা নিচু যখন ওই নৌকা দিয়ে দিচ্ছে মাথাটা এরকম করতে হচ্ছে, এমন অবস্থা, এবং হাঁটু গেড়ে বসে থাকতে হচ্ছে। ভালো দিক মন্দ দিক দুইটাই মানে জেনে আসছে। উপভোগ করতে পারে। হ্যাঁ, জানা হয়ে গেছে। সত্যি কথা। কষ্টে আছে ওরা। ওই জায়গার শিক্ষা মানে শিক্ষা সেবিকারা আমার কিন্তু পারে না। আমি তো তার জানতাম না, নতুন ঢুকেছে। আমি বলছি কিসের কি, আমি দেখবো বিকালে। বেচারিরা সত্যি দেখায় হচ্ছে, খুব ভালো লেগেছে। 2-3টা কেন্দ্র দেখিয়েছে আমাকে বিকালের সাথে। ওই একদিনই তো, কারণ ওগুলোতে কম যাওয়া হয়। যেটা বলছিলাম, ওই সেবিকাদের জন্য এই সঞ্জীবনী প্রশিক্ষণটা মাসিক সেবিকা সভা করে ওই দিন মানে 1.5 ঘন্টা হেঁটে এসে সভা করে আবার 1.5 ঘন্টা হেঁটে গিয়ে আবার বিকালবেলা 2 ঘন্টা পড়ানো টাফ। সংস্থা নিয়ম দিয়েছে যে আপনারা ছুটি রাখতে পারবো, ছুটি দেখাবেন হাজিরা খাতায় প্লিজ। যদি আপনি পড়ান আপনার ভালো, আমাদেরও ভালো, কিন্তু হাজিরা খাতায় দেখাবেন। দেখাইলে কি হবে, সুযোগগুলো একসময় রহিত হয়ে যাবে। ইসলামের বিধান আছে যে আপনি মুসাফির থাকলে কসর করার, আপনি কসর না করে ফুল পড়লেন, আপনার খুব স্ট্যামিনা, করবেন না, সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবেন। আপনার কিছু কিছু ক্ষেত্রে ছাড় আছে, যে আমি এই সময় হয়তো একটু পরে বিলম্ব করে সালাত আদায় করতে পারি বা ছাড় দিতে পারি, আপনি এটা নেওয়ার চেষ্টা করবেন। ওই জায়গায় বেশি হুজুরগিরি বা বেশি ইসলামগিরি দেখাইতে গিয়ে আমরা মূলত বিকৃত করার চেষ্টা করবো। ঠিক আছে, এত কথা বলার মূল উদ্দেশ্য সার্কুলারটা আমরা মানবো। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে বৃহত্তর স্বার্থে, বৃহত্তর স্বার্থ আমরা তো লক্ষ্য উদ্দেশ্য শিক্ষার, ওই স্বার্থটা পূরণ করার জন্য যদি কিছু ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটাতেও হয়, ভালো কাজই করছি কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটাচ্ছি, যে কেন্দ্র চালু রাখলাম, এই কাজগুলো করতে হলে হাজিরা খাতায় দেখাবো না। হ্যাঁ, শিক্ষা অফিসার জানবে, শিক্ষা সুপারভাইজার জানবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার। দ্বিতীয় কথা, অভিভাবকের সমস্যা, ওই যে 3 শ্রেণী একসাথে পড়ানোর কারণে আমরা সেই সমস্যাটা সমাধান করতে গিয়ে বলবো যে দেখেন একসাথে পড়লে ওদের বোঝাপড়াটা ভালো হবে, আমরা যেহেতু বাচ্চা পাচ্ছি না, প্লাস এখানে বন্ধুত্ব ভালো হবে, আর বড়দের কাছ থেকে ছোটরা শিখবে, বড়রাও ছোটদের কাছ থেকে অনেক ক্ষেত্রে লজ্জা পেয়ে হলেও আগ্রহ পাবে। 2 এর শিক্ষার্থী বানান পারে না, আমার শিশু শিক্ষার্থীর নাম ইংরেজি বাংলায় বানান করে লিখে দিচ্ছে, আমার নিজের দেখা। ঠিক স্যার। ওই শিশু শ্রেণীর শিক্ষার্থীদের, শিশু শ্রেণীর শিক্ষার্থীদেরকে ওদের 2-3 জনকে দল করে ওকে নেতা বানায় দেবে শিক্ষার কাছ থেকে। স্যার আমার কাছে একজন পরে 5-এ, সে হচ্ছে যে বিয়োগ অঙ্ক পারে না। চিন্তা করুন। তো প্লিজ আপনারা কৌশলী হবেন, কৌশলগুলো সম্পর্কে পরে আসছি। আচ্ছা, কুকুরের উপদ্রব বেশি, আপনারা জানেন কিনা? নারিকেল জিঞ্জিরা মানে সেন্ট মার্টিন দ্বীপ, নাম শুনেছেন? গেছেন কি? আপনি সৌভাগ্যবান। আমাদের বন্ধুরা আমাদের ব্যাচ ট্যুরে গেছিল 2023, মানে আমরা যারা 2014-15 সেশনে ঢাকা আইয়ারে পড়ি, তারা অনার্স শেষ করে একটা ব্যাচ ট্যুরে গেছিল। দুর্ভাগ্য আমি যাইতে পারিনি। আমার বন্ধু ব্যাচ ট্যুরে গিয়ে নারিকেল জিঞ্জিরায় কুকুরের আক্রমণের শিকার হয়ে তাকে ভ্যাকসিন দেওয়া লেগেছে। হেসেন না, ওই জায়গায় মানুষ যদি 10,000 হয়, কুকুর হচ্ছে 20,000 কি 25,000, মানুষের চাইতে কুকুরের সংখ্যা বেশি। আমার ঘরের পিছনে উত্তরটা হচ্ছে এই, আমরা অবশ্যই 7টা কুকুর আছে দোকানদার মামার, এই সমস্যাটা আমার বড় সমস্যা। ওখানে অনেক অভিভাবক আপনার কথার সাথে একমত, অনেক অভিভাবক শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে পাঠায় না শুধুমাত্র কুকুরের ভয়। ছেলে তো একটা, সন্তান তো একটা দুইটা, বুঝছেন? ওকে কুকুরের লেখাপড়া করে শেখাবো কি হবে? মানুষ বাইচে থাকলে না পড়ে থাকবে না। তো উত্তর হচ্ছে প্লিজ নিজস্ব এলাকা ভিত্তিক নজরদারি জোরদার করেন। আপনার সন্তানদেরকে কুকুরের সামনে কিভাবে সাহসী থাকতে হয়। কাল রাত 2টায় আমি নওদাপাড়া মোড় থেকে হেঁটে গেছি, অনেকগুলো কুকুর। নিয়ম হচ্ছে কুকুরের সামনে কোনোভাবে দৌড় দেওয়া যাবে না, কুকুরকে কোনোভাবে খেপানো যাবে না।
কুকুর যদি দৌড়ে চলেও আসে, দৌড় মারা যাবে না, দাঁড়ায় থাকতে স্টিল, দৌড় মারলে আপনাকে দৌড় মারা যাবে। দুইটা আছে শুনেই না। কুকুরকে কখনো লাঠি বা ঢেল দিয়ে মারা যাবে না, ভয় দেখাবেন, হাতে অস্ত্র রাখবেন। কুকুর এটা খুব লক্ষ্য করে, যখনই দেখবে আপনার হাতে অস্ত্র নাই সে কিন্তু আক্রমণ করবে, কিন্তু আপনার হাতে যদি অস্ত্র থাকে আপনি ভয় দেখাবেন, ভয় পাবেন, দূরে গেলে। এত কথা বললাম, এইগুলো আরো ভালো ছিল যখন নগর ব্যবস্থাপনা, সিটি কর্পোরেশন, পৌরসভার ব্যবস্থাপনা ভালো ছিল। এই পৌরসভা আগে কুকুর নিধন করতো, এখন নিধন করে না। এখন পরিবেশ আইন মানে পশু প্রাণীর যারা আইনজীবী আছে বা এসব যারা আন্দোলনকারী আছে, ওরা নিষেধ করেছে, আন্দোলন করে এগুলো করতে নিষেধ করেছে, পশু নিধন করা যাবে না। কিন্তু স্যার ওই যে 7টা কুকুরের উপদ্রবের কারণে বাচ্চার আম্মারা বলে যে আমি যাইতে দেব না। আবার দেখেন ওই 7টা কুকুরের মালিক কে? কুকুরের মালিক একজনই, দোকানদার, ওর দোকান পাহারা দেয়। কিন্তু ওই মামার সাথে এলাকার মানুষের অনেক বড় একটা সমস্যা এই কুকুরের কারণে। যে হয় একটা কুকুর মারে ফেলে মেরে ফেলা দেবো, একটা কুকুর মারে ফেলা দিয়েছিল, এই জন্য এলাকাতে সমস্যাও হয়েছিল। খুবই সমস্যা। রুটি হেঁটাবেই না, এইরকম প্রতিদিন রুটি খাওয়াই, বলে আমি রুটি না খাওয়া ওদের রুটি খাওয়াই, তোমার সমস্যা নেই। এখানে ঘটনাটা হচ্ছে উনি কুকুরকে ভালোবাসেন, ঠিক আছে, তিনি একটু ওনাকে একটু অনুরোধ করবেন যে আপনার কুকুরকে ট্রেন্ড করেন। কিন্তু রাত 11টার পরে ওর 7টা কুকুরে যখন বাগানে, আপনি ওদিকে না যান, আপনার রাত 11টার পরে দরকার নেই, আপনার দরকার 2 ঘন্টা। এই 2 ঘন্টার আগে পরে হ্যাঁ আপনি একটু হেল্প নেবেন, আর না হলে আইনি ব্যবস্থা নেবেন, এলাকার মন্ডলকে দেওয়া শাস্তি দেওয়া হবে। ওর কুকুরকে খোয়ারে রাখতে হবে, ওর কুকুরকে ওর বাড়ির সীমানার মধ্যে রাখতে হবে। আপনারা যদি সত্য না হন, কিসের জন্য আপনারা লোকাল শিক্ষা সুপারভাইজার যাবেন? প্লিজ শোনেন আমার কথার উত্তরটা আগে। আপনারা লোকাল শিক্ষা সুপারভাইজার এবং লোকাল শিক্ষা সেবিকা, আপনাদের এই স্থানীয় পাওয়ারটা আছে বলে তো আপনাদেরকে স্থানীয় মানুষকে দেওয়া হয়েছে। আপনাদের তো লোন অফিসারের মতো দূরের মানুষ দেওয়া হয়নি, কারণ লোন অফিসারদেরকে নিজের এলাকায় সম্পর্ক নষ্ট হয়ে যাবে, গালাগালি করতে পারবে না, পারবে? এই জন্য তো দূরের থেকে দেয়, কাউকে দেখবেন না নিজের এলাকায়। তাও রাজশাহী অঞ্চলে পুঠিয়ার থেকে, চাপাই থেকে দিয়েছে। আমি যখন নোয়াখালীতে ছিলাম, নোয়াখালী অঞ্চলে কোন নোয়াখালী জেলার শিক্ষা মানে লোন অফিসার নাই, চাঁদপুর দূরে। আর এখানে নাটোরে দেখলাম, নাটোর বনপাড়া থেকে নাটোর মানে একদম কাছাকাছি, মানুষ ভালো, এদিককার মানুষ ভালো। আর ওদিককার মানুষের সাথে ভালো না, আর খুবই বকাবকি করা লাগে, ফসল হয় না, এই জন্য দূরের দেয়। আর আমাদের নিজস্ব এলাকায় দিয়েছে, কারণ আপনারা লোকাল পাওয়ার ইউজ করেন, ইউজ করার জন্য তো দিচ্ছে। তো দয়া করে এগুলো এভাবে সমাধান করবেন। যাতায়াতের সমস্যার ক্ষেত্রে অনুরোধ, দলভাবে যারা আসে তাদেরকে দলভাবে যাতে রাস্তা পারাপার হয়, নিয়ম কানুন শিখিয়ে দিয়ে রাস্তা সঠিকভাবে পারাপার হওয়ার চেষ্টা করবেন। আমি দেখেছি আমার একটা কেন্দ্রে শিক্ষা সেবিকা বাড়ি বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে এক গাড়িতে করে আসে, এসে পরে আবার এক গাড়িতে করে চলে যায়। আমি এটা বলছি না আপনাদের করতে না, আমি এটা একটু বললাম এই কারণে আপনারা একটু সচেতন থাকবেন। যে জায়গায় রাস্তাটা আসলে ঝুঁকিপূর্ণ, অনুগ্রহ করে ওই রাস্তাটা পার হওয়ার ক্ষেত্রে আপনি একটু হেল্প করেন না। 10 মিনিট আগে আপনি একটু যায় বলেন যে তোমরা ঠিক আছে 3টায় শুরু হবে, 2:55-তে থাকো, আমি তোমাদেরকে 55-তে গিয়ে নিয়ে আসবো আশপাশে তো রাস্তা, একটু হেল্প করেন। 2-4 দিন করার পর আমি বলি 4টা দিন আপনি যদি 4টা দিন করেন, ওরা 5ম দিন নিজেরাই অভিজ্ঞ হয়ে যাবে। হ্যাঁ এটা হচ্ছে দেখা যাচ্ছে 3-4-5 এর একটা স্টুডেন্ট করতে আসলো, ওর সাথে আবার ছোট বাচ্চাগুলো আসতে পারে, এইটা আবার একটু মানে উপকার আছে। এটা করে দিতে হবে। আপনারা কেউ বিএনসিসি, রোভার স্কাউট বা বয়েজ কি গার্লস গাইড এরকম কেউ করেছেন স্কুলে বা কলেজে? না স্যার। ওগুলোতে ওই ট্রেনিং দেওয়ার সময় বা প্রশিক্ষণের দিন দূরে প্রশিক্ষণ হয়, তখন রাস্তা পারাপার হওয়া লাগে, 2-3 জন মিলে রাস্তা মানে ব্লক করে দেয়, রাস্তা রিক্সা, তখন সবাই মিলে পার হয়, আবার ছেড়ে দেয়। আমরা এই কাজ করেছি। তো এরকম যখন দলে ভাবে যাবেন, তো ওই 2-3 জনকে বলবেন যে তোমরা রাস্তা পার হওয়ার সময় 1-2 জন গাড়ি থামিয়ে সুন্দরভাবে নিয়মভাবে দেখে শুনে একসাথে সবাই পার হবে। এটা একটু আমাদের সমস্যাটা লোকালি স্থানীয়ভাবে সমাধান করতে হবে, এটা আলাদা করে সমাধান নাই। আমরা চাইলে ফুটওভার ব্রিজ বা চাইলে রাস্তা না দিতে পারবো না। বেতন সম্মানী মাত্র 50 টাকা বা 30 টাকা দিচ্ছে, সেটা তো আপত্তি, কারণ তারা কিস্তি দিয়ে বুঝে গেছে যে কিস্তিতে 1 টাকাও যেহেতু আমাদেরকে ছাড় দেয় না, আমরা এখানে ফ্রি দিলে আমাদেরকে ধরবে না। ব্যাপারটা হচ্ছে এটা না দিলে ওদের টান কম থাকবে। আশা চাইলে পুরো ফ্রি করতে পারতো, কিন্তু মানুষের ফ্রির প্রতি টান কম। বর্তমানে আমরা এটা এক ধরনের বলা যায় যে টোকেন মানে আপা শুনছেন? জি স্যার। এই যে 3 নম্বর শুনছেন? শুনছেন? হ্যাঁ, এটা এক ধরনের টোকেন, মানে এটা দিলে আপনার ঢোকার প্রবেশপত্রটা হবে। যাদের একদমই টান থাকে না তাদের অন্তত কিছুটা টান থাকে, বুঝতে পেরেছেন? এই জন্য এটা করা। হ্যাঁ,
খুবই এই দরিদ্র। জন্য তো স্যার ভাবছি নিচের দিকটাকায় যে এই যে না হলে ছুটিটা গেল, তারপরে অনেক দিনই ছুটি তো হইলো, মানে পড়ানি মনে করেন যে শুক্র শনি দি টোটাল আপনার 15 দিনের মানে কাছাকাছি 10 দিন ছুটি পড়ে গেছে। ওরা তো চিন্তা করছে যে হচ্ছে এই কদিন পড়ানো এই কদিন নাই, বেতনটা কি পুরাপুরি দিব এরকম। তাহলে আমি একটা যুক্তি করছি কি যে যেহেতু গরম বেশি আর ঘর করার জন্য গরম বেশি, অতিরিক্ত গরম লাগছে, বাচ্চারা থাকতে পারছে না। আমি টোটাল অভিভাবক সবার দিন ছাড় গেছিল, বলছি যে আমি টাকা নিব না, আমার হাত টাকাও দেওয়ার দরকার নাই, তার থেকে আপনারা একটু বেশি দেন, দিয়ে ফ্যান কেনার ব্যবস্থা করেন। হবে না, নিজেকে কিনতে হবে। সার্কুলারে নাই, 1 ঘন্টা হয়ে গেছে তো বন্ধ করে